ধর্ম নৈতিকতা শিক্ষা তো মানে আছে, এটা তো বহু আগেও ছিল। কিন্তু আহ, যেই শব্দগুলো ইউজ করা হচ্ছে এগুলো তো আধুনিক আহ, মানে আহ, শিক্ষার একটা অংশ, যে মানুষকে সবকিছুতেই সচেতন করা। এটার মধ্যে যৌনতা কোথায়? এখানে আহ, আহ, মানে বিশেষ কি ধর্মবিরোধী কি এমন উপাদান আছে, সেগুলো তো আহ, মানে আরো বিস্তারিত ভাবে যখন নাকি তারা পরিকল্পনাগুলো আনবেন, সেগুলি তখন বোঝা যাবে। এখন তো অনেক কিছুই বোঝা যাচ্ছে না। এটা কি মানে রেইনবো, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার এই শব্দগুলো কি আপত্তিকর? না, এগুলো তো আপত্তিকর তো। মানে এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত জিনিস, তো এটা কেন আপত্তিকর হবে? এখন ওনারা কি বলছেন, কি বলতে চাচ্ছেন? বিএনপি তো বাংলাদেশে ক্ষমতায় ছিল, তো তারাও তো এক ধরনের নৈতিকতার সম্পন্ন শিক্ষা। আওয়ামী লীগও ছিল, তারাও এই শিক্ষা দিয়েছে। তারপর যে শব্দগুলো বললেন, সেই শব্দগুলো তো সবাই জানে, সবাই শেখে, এবং এটা শিক্ষা দেওয়াটাই তো উচিত। তো এখানে কেন এটা আহ, ধর্মীয় চেতনার বিরুদ্ধে চলে গেল? আর বাংলাদেশ তো ধর্মীয় চেতনা তো থাকবেই, কিন্তু বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। সুতরাং তার আলোকেই সব আহ, নীতি প্রণয়ন হবে, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, সবকিছু। এর মধ্যে এই ধর্মীয় সুড়সুড়ি দিয়ে মানুষকে পেছনের দিকে ঠেলে দেয়া, এক এক ধরনের আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থার মতন করে মানে ওইদিকে ঠেলে দেওয়ার মতন পরিস্থিতি কেন হবে? এটা এটা তো কোনো কারণ নেই। জি, আমি অ্যাডভোকেট মনজিল মোর্শেদ আপনারও একটু মন্তব্য জানতে চাই। আপনি কি মনে করেন মানে আপনি সুশীল সমাজের একজন প্রতিনিধি, একজন মানে সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্নটা, আইনজীবী হিসেবে তো বটেই, আপনি বলবেন। আপনি আসলে কি মনে করছেন কেমন হতে যাচ্ছে আগামী পাঠ্যক্রম, এবং সঙ্গীতের সাথে কি ধর্ম নৈতিকতার কোনো মানে সাংঘর্ষিক বলে মনে করেন সঙ্গীত শিক্ষা? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমার সহ আলোচক মোস্তফা ফিরোজ ভাই, যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। দেখুন, এইটি আলোচনা করার আগে আমার মনে হয় ওই আলোচনাটা করা দরকার যে আমার রাষ্ট্র কোথায় আছে। কারণ ওই পাঠ্যপুস্তক আপনার প্রিন্ট তো করবে যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে। তা আপনার রাষ্ট্রের ক্ষমতায় আছে সেটা যদি আলোচনা করেন, তাহলে পাঠ্যপুস্তক নিয়ে আর আলোচনা করতে হয় না। কারণ আপনার একটা জিনিস যে আমরা কিন্তু ধর্মকে আমরা মনে করি যে ধর্ম কিন্তু সামাজিক, কিন্তু মৌলবাদ কিন্তু সামাজিক না। আপনার ধর্মের শিক্ষা কিন্তু নিয়েই আমরা চলি। এই যে আমরা প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনে যা কিছু করি, একজন মুসলমান হিসাবে আমার ধর্মীয় শিক্ষাটা কিন্তু ম্যাক্সিমামই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবং আমরা এখানে যারা আছি সবাই কিন্তু তাই করি, তাই না? এর বাইরে আমরা তেমন একটা কিছু করি না। আর যে কথাটা বললেন, যে আমি যতটুকু জানি, আমার ধারণা এর বাইরে কোনো ডাটা কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। শিখলে, সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা সন্ত্রাসী হয় না, তারা দেশপ্রেমিক হয়। এটি তো আমরা জেনে আসছি এতদিন। এবং আমাদের সেই ক্লাস থেকে, সেই ক্লাস 5-6 থেকে তো ধরেন সবকিছু মনে আছে। সেই সময় থেকে যারা গাছ মার্কার সঙ্গে ছিলেন আমাদের সমবয়সী, আমাদের মধ্যে অনেকে সন্ত্রাসী হয়ে গেছে, চাঁদাবাজ, ঘুষখোর, কিন্তু ওরা তো দেখলাম যে ওরা সেই রকম কিছু হয় না। কাজে গান বাজনা শিখলে যে আপনার কিছু খারাপ হবে, এটা আমার ব্যক্তিগত মত না। তবে এটা ওই প্রশ্ন না, প্রশ্নটা হলো আপনার কলকাঠিটা কারা নাড়তেছে। অর্থাৎ পাঠ্যপুস্তক এই যে মুদ্রণ, আপনি জানেন যে এর আগে পাঠ্যপুস্তক মুদ্রণ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাওয়া হয়েছে, এবং সে কিন্তু পরবর্তীতে চাকরি থেকে এই সমন্বয়কদের একজন। অতএব ওদের কাছে প্রেস, ওদের কাছে কলম, যা খুশি তাই করবে সেইটাই, কিন্তু এটা নিয়ে এখন আলোচনার কিছু নাই। যতক্ষণ পর্যন্ত নির্বাচনী সরকার, স্থায়ী একটা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো পলিসি নিয়ে অটো আলোচনার প্রয়োজন হবে না। কারণ স্থায়ীভাবে যখন নির্বাচিত সরকার আসবে, তখন তারা যেটা গ্রহণ করবে সেইটা মনে হয় আমাদের একটা হুম। জরুরি ভিত্তিতে কিন্তু আলাপ করা অ্যাডভোকেট দরকার।